হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আইসবার্গ স্পিক্স। ভিডিও শুরু করার আগে বলে দিই, ব্যাকগ্রাউন্ড পাল্টে গেছে। আমি বাড়িতে নেই, আমি আছি আমার ভাড়া বাড়িতে। আমি কলেজ করছি এখন, আর এখানে একটু ব্যাকগ্রাউন্ড নয়েজের সমস্যা আছে, তোমরা ম্যানেজ করে নিও প্লিজ। এবার আসি মূল কথায়। আজ এই ভিডিওটা হচ্ছে আমাদের সেলফ গ্রোথ সিরিজ ফাউন্ডেশনের থার্ড পার্ট, যেখানে আমরা মাইন্ডসেট বা মানসিকতা নিয়ে আলোচনা করব। আগের পার্ট 1 আর পার্ট 2তে আমরা সেলফ এবং ইমোশনস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা মাইন্ডসেট নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, সেলফ আর ইমোশন এই দুটোর ক্ষেত্রেই কিন্তু আমাদের চাইল্ডহুড এক্সপিরিয়েন্স কতখানি গুরুত্বপূর্ণ সেটা আমরা আলোচনা করেছিলাম, এবং আজকের ভিডিওতেও আমরা দেখব যে মাইন্ডসেট তৈরি করার জন্য কিন্তু চাইল্ডহুড এর সময়টা কতখানি গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমেই জানবো যে মানসিকতা কি হয়, এটা কি করে ডেভেলপ করে, এটা কত ধরনের হয়, তোমার মানসিকতা কি রকম সেটা তুমি কি করে বুঝবে, এবং আমরা উইক মাইন্ডসেটের থেকে হেলদি মাইন্ডসেটের দিকে কি করে যেতে পারি। সঙ্গে সঙ্গে আমার একটা এক্সাম্পল আমি দেবো আমার পার্সোনাল লাইফের। তো শুনতে থাকো, টাস্কও থাকবে, টাস্ক সম্পর্কে ভিডিওর শেষে আমি বলবো। তো বেশি কথা বলবো না, ভিডিওতে ঢুকে যাই। ফার্স্টে আমরা জেনে নেব যে মানসিকতা বা মাইন্ডসেট কি। স্ট্যানফোর্ডের একজন মনোবিজ্ঞানী, তার নাম হচ্ছে ক্যারেল ডুয়েক। তো তিনি এই মানসিকতা বা মাইন্ডসেট নিয়ে কাজ করছেন। তিনি বলেন যে মাইন্ডসেট হচ্ছে আমাদের মধ্যে একটা বিশ্বাসের কাঠামো। সেলফ মানে দেখেছিলাম আমাদের মধ্যে একটা বিলিফ সিস্টেম, তো সেই রকমই একটা বিশ্বাসের কাঠামো বা একটা ছাঁচ বলতে পারো। তো আমরা নিজেদেরকে কিভাবে দেখি, কিভাবে ডিসিশন নিই নিজেরা, আমাদের নিজেদের সম্পর্কে আমরা কি ভাবি, তার একটা অংশ আসে এই মাইন্ডসেট থেকে। তো এই যে বিশ্বাসের কাঠামো, যার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ক্ষমতা, বুদ্ধি বা আমাদের পরের দিকে আমরা কিভাবে আরও গ্রো করব বা ডেভেলপ করব, তার সম্ভাবনাকে আমরা দেখে থাকি। তো ক্যারেল ডুয়েক তার কাজগুলোর মধ্যে দিয়ে বোঝান যে আমাদের এই মানসিকতা বা মাইন্ডসেট আমাদের প্রত্যেকটা শেখা বা লার্নিং, প্রত্যেকটা ফেলিয়ারকে হ্যান্ডেল করার ক্ষমতা, এবং প্রত্যেকটা ডিসিশন মেকিং, সেটা লং টার্মে সারা জীবন ধরে আমরা কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করব, সেটা ডিপেন্ড করছে আমাদের এই মাইন্ডসেট বা মানসিকতার ওপর। তো এই মাইন্ডসেটকে উনি দুভাগে ভাগ করেছেন। একটা ক্ষেত্রে উনি বলছেন স্থির মানসিকতা বা ফিক্সড মাইন্ডসেট, যেটাকে চেঞ্জ করা যায় না, আমরা মনে করি চেঞ্জ করা যায় না, ঠিক আছে। আর একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট, যখন আমরা মনে করি আমরা চেঞ্জ হতে পারি। এবার আমি ধরে ধরে বলছি। ফিক্সড মাইন্ডসেট যাদের থাকে, তারা মনে করেন তাদের নিজেদের যে ইন্টেলিজেন্স আছে, বুদ্ধি আছে, ক্রিয়েটিভিটি আছে, নিজেদের যে সমস্ত পোটেনশিয়াল আছে, নিজের যে প্রতিভা আছে, ট্যালেন্ট আছে, যে ক্ষমতা আছে, সেগুলো সব স্থির। সেগুলোকে বাড়ানো বা কমানো যাবে না প্র্যাকটিসের মাধ্যমে। আর যাদের গ্রোথ মাইন্ডসেট হয়, তারা মনে করেন যে আজ তারা যে পজিশনেই থাকুন না কেন, তারা যদি চেষ্টা করেন তারা ইমপ্রুভ করতে পারবে। আমি এইগুলোর ফিচার্স আর বৈশিষ্ট্য এবং এই দুটোর ক্ষেত্রে আমাদের চিন্তাভাবনা কীভাবে কাজ করে, কী কী ধরনের চিন্তাভাবনা আসে, সেটা নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমাদেরকে জানতে হবে মাইন্ডসেট কী করে ডেভেলপ করে এবং চাইল্ডহুডে এর গুরুত্বটা কোথায়, ঠিক আছে। তো যখন আমরা আলোচনা করি যে মাইন্ডসেট কী করে তৈরি হয়, তখন প্রথমেই যে জিনিসটা আসে সেটা হচ্ছে লেবেলিং। এই যে লেবেলিং যে শব্দটা, এই শব্দটার মানে হচ্ছে কাউকে বা নিজেকে কোনো একটা ঘটনার ভিত্তিতে কোনো একটা স্থায়ী ট্যাগ দিয়ে দেওয়া। তুমি খুব ভালো, তুমি খুব খারাপ, তুমি খুব লেজি, তুমি অঙ্কে খুব খারাপ, তুমি ইতিহাসে খুব ভালো, এইগুলো হচ্ছে লেবেলিং, ঠিক আছে। এবার এই লেবেলিং কিভাবে কাজ করে? এই লেবেলিংও দুই ধরনের হয়। একটা হচ্ছে এবিলিটি লেবেলিং, আর একটা হচ্ছে এফার্ট লেবেলিং। এখানে এবিলিটি লেবেলিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন একটা বাচ্চাকে বড়রা বলছেন যে তুমি খুব স্মার্ট, তুমি খুব জিনিয়াস, তুমি তো বর্ন ট্যালেন্টেড, এটা তো তোমার মধ্যেই রয়েছে, বা তাকে বলা হচ্ছে তুই খুব খারাপ, তোর দ্বারা কিচ্ছু হয় না। যাই হোক, ওকে
ওর যে এবিলিটি, ওর যে ক্যাপাবিলিটি, ওর যে ক্ষমতা, যে সামর্থ্য, সেইটাকে টার্গেট করে যখন আমরা বলছি বা ওকে কোনো একটা লেবেল করে দিচ্ছি বা কোনো একটা ট্যাগ দিয়ে দিচ্ছি, সেইটা হয়ে যাচ্ছে ওর এবিলিটি লেবেলিং। এক্ষেত্রে সম্ভাবনা থাকে তার ফিক্সড মাইন্ডসেট তৈরি হওয়ার। এর আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে দেখবে আমি বলেছিলাম চাইল্ডহুডে আমরা তো কিছু জানি না, আমাদেরকে যেমন করে সোশ্যালাইজেশনের সময় রিমার্কস দেওয়া হয় তার উপর ডিপেন্ড করে আমাদের মানসিকতা তৈরি হয় বা আইডিয়া তৈরি হয় বা ধারণা তৈরি হয়। তো একটা বাচ্চা যে কিছু জানে না, যার কোনো কনসেপ্ট নেই, সে যদি প্রথম থেকে এটাই শোনে যে তার এবিলিটি নিয়ে কথা বলা হচ্ছে, তার এই আইডিয়াটাই হবে না যে সেটাকে ভালো করা যায়। ঠিক আছে, সোশ্যালাইজেশনের পর থেকে তুমি যদি এটাই শোনো যে তুই ভালো বা তুই খারাপ, তুই লেজি বা তুই হার্ড ওয়ার্কিং, তুই স্মার্ট ওয়ার্কিং, তোর দ্বারা সব হয় বা তোর দ্বারা কিচ্ছু হয় না, ঠিক আছে, এরকম করে যদি শোনো তাহলে তুমি এগুলোকেই চিরসত্য বলে ধরে নেবে। তোমার কাছে ওই ভালো বা খারাপ মানে এক্সট্রিমসগুলোই ম্যাটার করে, ওইগুলোই জানো তুমি হয় বলে। মাঝে গ্রে এরিয়া বলে যে কিছু হয় তুমি জানতে পারবে না, এবং সেক্ষেত্রেই তোমার ফিক্সড মাইন্ডসেট ডেভেলপ হতে পারে। ঠিক আছে, এখানে আমাদের মনে হয় যে আমাদের এবিলিটি স্থির, এবং এ সময় হয় কি আমরা ভুল করতে ভয় পাই। আমাদের কাছে একটা আইডিয়া তৈরি হয় যে আমরা স্মার্ট, আমাদেরকে স্মার্ট হয়েই থাকতে হবে। আমি তো খারাপ, আমি ভালো কি করে হব? আমি তো সবসময় শুনেছি আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ, আমাকে তো কেউ কখনো বলেনি যে কি করে ওটাকে ভালো করতে হয় বা ভালো হওয়া যায় আদৌ সেখানে। যেহেতু আমার কাছে এই জিনিসগুলো অচেনা, মানে আমি ভুল করতে ভয় পাই, আমি নিজের ইমেজকে রক্ষা করতে চাই, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো কঠিন কাজগুলোকে এড়িয়ে চলি। আমাদের মধ্যে ভয় থাকে যে আমি ভালো বা আমি স্মার্ট, এই ট্যাগটা আমার উপর থেকে চলে যাবে না তো, এই একটা ইনফিরিয়রিটি তৈরি হয়। উল্টো দিকে যাদের ক্ষেত্রে এফার্ট লেবেলিং হয় তাদের ক্ষেত্রে কীরকম হয়? একটা বাচ্চাকে যখন বড়রা এরকম করে শেপ করে বলেন যে কোনো একটা ঘটনার ভিত্তিতে তুমি এটা করেছো, বাহ ভালো হয়েছে, তুমি এটা করেছো, ঠিক আছে, এতটা করেছো যখন, তখন তুমি বাকিটাও করতে পারবে, আজকে খারাপ হয়েছে, তুমি প্র্যাকটিস করলে কালকে ভালো করবে, তুমি ভালো স্ট্র্যাটেজি ইউজ করছো, তুমি চেষ্টা করো, তুমি ইমপ্রুভ করবে। আমি ডাইরেক্টলি বললাম না যে তুমি খারাপ, তার পরিবর্তে আমি বললাম ঠিক আছে এটা কম ভালো হয়েছে, আমরা কাজটাকে গুরুত্ব দিচ্ছি, মানুষটাকে নয়। তোমার এই কাজটা ঠিক আছে, এটা ভালো হয়েছে, তুমি ট্রাই করো, আরও ভালো করতে পারবে। এইভাবে যদি আমরা একটা বাচ্চাকে শেপ করি তখন তার মধ্যে গ্রোথ মাইন্ডসেট তৈরি হয়। যে কিছু জানে না সেই বাচ্চাকে যদি এইভাবে তৈরি করা হয়, সে এটাই জানবে, এটাই শিখবে যে ঠিক আছে আমি যদি ইমপ্রুভ করি আমি আরও ভালো করব, মানে আমি যদি আরও প্র্যাকটিস করি আমি আরও ভালো করব। এখন বিষয় হচ্ছে যে কি করে বুঝবো এই মাইন্ডসেটটা কার ক্ষেত্রে কীরকম। ঠিক আছে, দেখো ফিক্সড মাইন্ডসেট তোমার হোক বা গ্রোথ মাইন্ডসেট তোমার হাতে নেই, তোমার সোশ্যালাইজেশন যেরকম হয়েছে তোমার সেই রকম করে এটা ডেভেলপ করেছে, এবং এটাকে চেঞ্জ করা যায়। এটা কোনো পার্সোনালিটি ট্রেট নয় যে এটা তোমার মধ্যে একবার ঢুকেছে মানে এটা কোনোদিনও বেরোবে না, তুমি এটাকে কোনোভাবেই ভালো করতে পারবে না বা হেলদি ওয়েতে নিয়ে যেতে পারবে না, এরকম কোনো ব্যাপার নেই। আমাদেরকে গ্রোথ মাইন্ডসেটে আমরা যেতে পারি। কেন পারি বলবো, তার আগে জেনে নিই যে ফিক্সড মাইন্ডসেট আর গ্রোথ মাইন্ডসেটের মধ্যে পার্থক্য কী বা এই দুটোর বৈশিষ্ট্য কী, কী করে বুঝবে যে তোমার মধ্যে কোন মাইন্ডসেটটা কাজ করছে। ফার্স্ট, ফিক্সড মাইন্ডসেটের ক্ষেত্রে প্রধান বৈশিষ্ট্য যেগুলো দেখা যায় সেটা হচ্ছে এরা চ্যালেঞ্জকে এড়িয়ে চলতে ভয় পায়, কারণ এদের মনে হয় যে যদি কোনোভাবে আমার স্মার্টনেস চলে যায় তাহলে আমি আর প্রশংসা পাবো না। আমাদের তখন মনে হয় যে বাকি সবাই আমাকে ভালোবাসে, তার কারণ হচ্ছে আমি ভালো, যতদিন আমি ভালো থাকবো, আমি উন্নতি করব, ততদিন সবাই আমাকে ভালোবাসবে, তারপরে আমার কোনো গুরুত্ব থাকবে না। এরকম একটা আনকনসিয়াসলি মাইন্ডসেট ডেভেলপ হয়ে যায়।
আমাদের বিভিন্ন এক্সপিরিয়েন্সের মাধ্যমে। সেক্ষেত্রে দেখা যায় আমরা চ্যালেঞ্জকে এড়িয়ে চলতে চেষ্টা করি, আমরা কোনো কঠিন কাজ দেখলে পিছিয়ে যাই। যদি কোনো একটা ভুল করে ফেলি আমাদের মনে হয় যে এই কাজটা আমার জন্য নয় বা আমি এটার যোগ্য নই। যদি অন্য কেউ ভালো করে তখন সেক্ষেত্রে আমাদের মনে হয় যে ও বেশি ভালো করে ফেললো, তাহলে আমি পারছি না কেন, আমার কিছু হবে, যদি আমি কিছু না পারি তাহলে কি হবে। আরেকটা যেটা হয়, এরা খুব বেশি ভ্যালিডেশন চায় বা প্রশংসা চায়। না, এবার আমরা কথা বলবো গ্রোথ মাইন্ডসেট নিয়ে। যাদের গ্রোথ মাইন্ডসেট হয় তাদের অলরেডি একটা আইডিয়া ডেভেলপড হয়ে থাকে যে আমি যদি চেষ্টা করি তাহলে আমি পারবো। সেক্ষেত্রে এদের যে প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেটা হচ্ছে এরা চ্যালেঞ্জকে খুব ভালো করে অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, দেখা যাক কী হয়, আমি যদি চেষ্টা করি আমি তো পারবো। এরা যখন ফেল করে এরা ফেলিয়ারকে ভয় পায় না, এরা সেই ফেলিয়ারের ভেতর থেকে খোঁজার চেষ্টা করে যে কোনগুলো এরা পারেনি বা কোন জায়গাগুলোতে এদের কমতি ছিল, ওরা সেগুলোর উপরে কাজ করে। এছাড়া ওরা ফিডব্যাক নেয়, ওরা নিজেদের সাফল্যের জন্য যেমন চেষ্টা করে তেমনি অন্যের সাফল্য দেখে ওরা ইনসিকিওর ফিল করে না, ওরা ওদের থেকে পজিটিভটুকু নেওয়ার চেষ্টা করে এবং এরা ধারাবাহিক উন্নতির জন্য কাজ করে। এরা লং টার্ম একটা প্রোগ্রেসের পেছনে ছোটে। ওদের ধারণা মানে ওদের চাওয়া এটা হয় না যে আমি আজকে পড়লাম আজকেই পাস করে গেলাম। ওরা এরকম চায় ঠিক আছে আমি একটু 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 করে করব যাতে আমি পরবর্তীকালে গিয়ে জিনিসটাকে ভাঙিয়ে খেতে পারি। আমি সবসময় এক্সাম্পল দিই, যে কোনো পরীক্ষার আগে ভিডিও বানালে সেক্ষেত্রে আমি বলে থাকি যে তোমার উদ্দেশ্য যেন এটা না হয় যে তুমি পরীক্ষায় পাশ করার জন্য করছো, সেটা কেউ দেখবে না। তুমি এমন করে নিজেকে তৈরি করো যাতে ভবিষ্যতে তুমি যেটা তৈরি করছো বা যেটা পড়াশোনা করছো সেটাকে তুমি ভাঙিয়ে কিছু না কিছু তৈরি করতে পারো, সেটা থেকে তুমি মানি তৈরি করতে পারো, সেটাকে তুমি কাজে লাগাতে পারো। ঠিক আছে, তো যাদের ফিক্সড মাইন্ডসেট হয় ওদের চিন্তাভাবনাগুলো কীরকম হয়, ধরে নাও তুমি একদিনকে ম্যাথস খুব খারাপ করেছো, তোমার সঙ্গে সঙ্গে মনে হবে ও ম্যাথস তো আমার জন্য নয়, আমি তো পারি না ম্যাথসটা করতে, এটা আমি কি করে করব, আমি তো এরকমই, ভুল করলে সবাই আমাকে বোকা ভাববে, তাহলে আমি অ্যাটেম্পটই করবো না। আমি এরকম অনেক ক্ষেত্রে হয় যে আমরা ভয় পাই প্রশ্ন করতে, তার কারণ আনকনসিয়াসলি কোথাও গিয়ে আমাদের একটা ভয় লাগে যে আমি যদি প্রশ্ন করি এবং সেই প্রশ্নটা যদি অত্যন্ত বেসিক হয়ে যায় আমাকে নিয়ে লোকজন হাসবে। এটার পেছনে কিন্তু ফিক্সড মাইন্ডসেট রয়েছে। আর যারা গ্রোথ মাইন্ডসেটের হয় ওদের চিন্তাভাবনাগুলো এরকম করে কাজ করে যে আমি আজকে পারছি না তো কি হয়েছে, আমি যে ডাউটটা রয়েছে আমার সেটা আমি যদি জিজ্ঞাসা করি আমি সেই ডাউটটা ক্লিয়ার করলে আমি এগোতে পারবো। আমি ভুল করছি মানে আমি সেই ভুলটা থেকে শিখবো আর প্র্যাকটিস করলে আমি ইমপ্রুভ করব। এবারে এটার সঙ্গে সেলফ এস্টিমের একটা খুব ভালো রিলেশনশিপ রয়েছে। সেলফ এস্টিম নিয়ে আমরা আমাদের প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম, যারা দেখোনি ডেসক্রিপশানে লিঙ্ক আছে, দেখো, তারপর এটা দেখো, বুঝতে পারবে। যাদের ফিক্সড মাইন্ডসেট হয় তাদের সেলফ এস্টিম খুব ফ্রেজাইল হয়, সহজে ভেঙে যেতে পারে, খুব লো এস্টিম হয় এদের এবং এরা ঝুঁকি নিতে চায় না। সেলফ এস্টিম যাদের স্টেবল হয়, মানে যাদের গ্রোথ মাইন্ডসেট হয় তাদের সেলফ এস্টিম অনেক স্টেবল হয়। ওই যে বলেছিলাম এস্টিম মানে হচ্ছে নিজেকে ইভ্যালুয়েট করার ক্ষমতা, এরা নিজেদেরকে ইভ্যালুয়েট করতে ভালো পারে বলেই কিন্তু এরা গ্রোথ মাইন্ডসেটের দিকে এগোয়। এখন গল্প হচ্ছে যে এক্সাম্পল দিতে হবে একটা। আচ্ছা, শুরুতেই বলি যে ফিক্সড মাইন্ডসেট থাকাটা অন্যায় নয়, এটা মনে একেবারেই করবে না যে তোমার যদি ফিক্সড মাইন্ডসেট থাকে তার মানে তুমি জীবনে খুব বড় পাপ করছো, না, নেভার। এইটা তৈরি হওয়ার পেছনে প্রথমত তোমার কোনো হাত নেই, ঠিক আছে, এটা সোসাইটির কারণে তুমি তৈরি হয়েছো। এবার এটার উপরে কাজ করাটা তোমার হাতে আছে, তুমি কিভাবে এটার উপরে কাজ করে নিজেকে ভালো রাখবে, আরও ভালো তৈরি করবে, সেটা তোমার হাতে রয়েছে। আমি একটা আমার লাইফের এক্সাম্পল দিই, ঠিক আছে। আমি ছোট থেকে প্রথম সারির স্টুডেন্ট ছিলাম, অঙ্কে একটু ভয় ছিল, ক্লাস 6-এ ওঠার পর থেকে ইতিহাসে একটু ভয় পেতাম। 7-8-এ গিয়ে আমার ক্লাস 6 আর 7-এ আমার রেজাল্ট খুব খারাপ হয়, অ্যানুয়াল রেজাল্ট। তো সেই সময় আমার টিচার্স, ইভেন ফ্যামিলিতে আমাকে বলা হয় যে তুমি খারাপ করেছো, আমি স্ট্রেট কাট। এবং আমাকে ছোট থেকে জেনারেলি ইন্ডিয়ান কালচারে এটা হয়
যে আমরা এফার্টকে গুরুত্ব দিই না। মা বাবারা কিন্তু খুব একটা অ্যাপ্রিসিয়েট করেন না, আমি আসবো সেটাতে, ঠিক আছে। তো আমি হচ্ছে খুব একটা অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, হ্যাঁ খুব ভালো করেছো, এই হয়েছে, ওটা আমি পাইনি। এটা করেছি দেখো, বাবা আমাকে দেখালাম, হ্যাঁ ভালো হয়েছে এটুকু। তারপরে যে এটাকে কি করা যায় কি না, আমি এটা পাইনি। আমি ছোট মানে ওই অ্যাডোলেসেন্সের টাইমটাতে খুব কনফিউজ ছিলাম এটা নিয়ে, যে আমি যেগুলো করছি সেগুলো ঠিক করছি না ভুল করছি, ঠিক আছে। তো এবার 8-এ গিয়ে ক্লাস 8-এ কি আমার রেজাল্ট খুব ভালো হলো হঠাৎ করে, এবং সেটা হওয়ার পরে দেখা গেল যে আমি 3টে সেকশনের মধ্যে 7ম হয়েছি, ঠিক আছে, স্কুলে। এবারে ক্লাস 9-এ যখন পড়ি তখন লকডাউন শুরু হলো। লকডাউনে তো পড়াশোনা একেবারে কিছু করিনি, যেটা সত্যি সেটা। প্রথমে 3-4 মাস কোনো পড়াশোনা হলো না। তারপরে দেখলাম স্কুল থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার পরে ক্লাসের অর্ধেক কিছু বুঝতাম না, ক্লাস করতে পারতাম না, নেটওয়ার্কের কানেকশন খুব খারাপ ছিল। এই করে আমার ক্লাস 9টা পুরো গ্যাপ গেল। ক্লাস 10-এ মোটামুটি ভালো রেজাল্ট, মোটামুটি কি ভালোই রেজাল্ট করেছিলাম। আমি আমার দিক থেকে যে পরিমাণ এফার্ট দিয়েছি সেই পরিমাণ এফার্ট থেকে আমি মনে করি যে আমি স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট করেছিলাম। এবং সেটার পরেও আমাকে বড়রা বলেন যে তুমি আরো ভালো করতে পারতে, কিন্তু কেন করতে পারলে না জানি না। এরকম যেরকম হয় ইন্ডিয়ান বাঙালি, টিপিক্যাল বাঙালি মধ্যবিত্ত বাড়িতে, সেটা আমারও হয়েছে, ঠিক আছে। এরপরে আমি ক্লাস 11-এ উঠলাম। ওকে, এখানে বলে রাখি, মাধ্যমিকে আমার ম্যাথসে হাইস্ট ছিল, ঠিক আছে। আমার মধ্যে একটা ধারণা তৈরি হয়েছিল যে আমি খুব স্মার্ট, আমি ম্যাথস খুব ভালো করি। ক্লাস 11-এ আমি উঠে একজন নতুন অঙ্ক টিচারের বাড়িতে পড়তে গেলাম, এবং সেখানে আমার সামনে একটি ছেলে বসতো, তার নাম আমি ভুলে গেছি, জাস্ট ভুলে গেছি, আমার মনে নেই। সে অঙ্কে খুব ভালো ছিল। আচ্ছা, স্পেশাল নোট, আমরা যেবার মাধ্যমিক দিই সেবার সিলেবাস রিডিউস করে দেওয়া হয়। সেক্ষেত্রে ত্রিকোণমিতি এবং কিছু পার্ট আমাদের সিলেবাসে ছিল না। যেহেতু ছিল না, আমরা ত্রিকোণমিতি শিখিনি, ঠিক আছে। তাড়াহুড়োতে শেখা হয়নি, কারণ পরীক্ষার কয়েক মাস আগেই বলা হয় যে পরীক্ষা হবে, এবং তার উপরে আমরা যেটুকু সিলেবাস তার উপর প্র্যাকটিস করে যাই, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার ক্লাস 11-এ উঠে হলো কি, আমার ততদিনে ক্লাস মাধ্যমিকের রেজাল্টের পরে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে আমি অঙ্কে খুব ভালো, এবং যে করেই হোক আমাকে এই ইমেজটা ধরে রাখতে হবে। ক্লাস 11-এর শুরুতে গিয়ে আমি যখন নতুন অঙ্ক ক্লাসে ভর্তি হলাম, আমি দেখলাম আমার সামনে যে বন্ধুটি বসে, সে অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে উত্তর বলে দেয়। কি করে বলে আমি জানি না, কিন্তু আমার মধ্যে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স তৈরি হতে শুরু করলো যে আমি কেন পারছি না, তাহলে কি আমি ওর থেকে কম জানি। এটার থেকে তৈরি হলো কি, আমার আশেপাশে কেউ তো কোনো ডাউট জিজ্ঞেস করছে না। আমি যদি ডাউট জিজ্ঞেস করি সকলে আমাকে নিয়ে হাসবে, ইভেন টিচারও আমাকে নিয়ে হাসতে পারে, ঠিক আছে। কারণ আমি এরকম এক্সাম্পল বহু জায়গায় দেখেছি, আমারই ব্যাচে দেখেছি, অন্যান্য জায়গায়, যে টিচার ছোট করছেন এটাকে নিয়ে। তো আমার খুব ভয় লাগতো, আমি কোয়েশ্চেন করতে পারতাম না। এরকম করতে করতে একটা সময় হলো কি, আমি ফিগার আউট করতেই পারছি না আসলে আমার প্রবলেমটা কি। ধরে নাও একটা অঙ্ক বোর্ডে দিলেন স্যার, সেখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই হলো, আমি জানি না ফর্মুলাটা কি, সেটা কোথা থেকে এলো, কিসে অ্যাপ্লাই হলো, কি করে অঙ্ক হলো, আমি কিচ্ছু জানি না। এবং জাস্ট বিকজ আমার মনের ভেতরে চলছে যে আমি যদি জিজ্ঞাসা করি আমাকে নিয়ে লোকজন হাসবে, আমাকে বোকা ভাববে, সে কারণে আমি প্রশ্নটাও করছি না। এরকম করতে 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 হলো কি, একটা এইরকম ডাউটের পাহাড় তৈরি হলো, যেটাকে গিয়ে শেষের দিকে খুব সমস্যায় পড়লাম আমি এক্সাম দিতে গিয়ে। যথারীতি ক্লাস 11-এর রেজাল্ট খুব খারাপ হলো। তারপর আমার জীবনে একজন মানুষ এলেন, তিনি হচ্ছেন সোমনাথ স্যার। তার কাছে আমি পড়তে ভর্তি হলাম। স্যারের কাছে আমি আগেও পড়তাম, মাধ্যমিক ইউটিউবে ভিডিও দেখতাম। ওকে, এটা কিন্তু প্রমোশনাল ভিডিও নয়, আমি গল্প বলছি। তো স্যারকে যখন আমি বললাম 11-এর এই বিষয়গুলো হয়েছে, তখন উনি আমাকে বললেন যে দেখো 11-এ যা করেছো, এখন তোমার প্রথম কাজ হচ্ছে 11-এর যে বেসটা তোমার খারাপ ছিল, সেই বেসটাকে তোমাকে ঠিক করতে হবে, নাহলে তুমি 12 কিছু বুঝবে না। স্যার আমাকে ওই অঙ্কগুলো শেখালেন, বেসিক ম্যাথামেটিক্স, বেসিক ত্রিকোণমিতি, এগুলো সব শেখালেন, শিখিয়ে নিয়ে 12 শুরু করালেন। এবং 12-এর ব্যাচে আমি যখন ভর্তি হলাম, আমি
আই ওয়াজ এবল টু ডু দোজ সামস। আমি বুঝতে পারলাম একটু একটু করে, এবং একটু একটু করে আমার কনফিডেন্স ডেভেলপ করলো। মানে সোমনাথ স্যারের কাছে পড়ার আগে অবধি আমার ফিক্সড মাইন্ডসেট ছিল, তারপরে আমি বুঝলাম যে ও আচ্ছা, এগুলোকে চেঞ্জ করা যায়, এগুলো থেকে আমি গ্রো করতে পারি, এগুলো হয়। আমি যখন ফিক্সড মাইন্ডসেট ছিলাম তখন আমার খুব গিল্টি ফিল হতো যে আমি এরকম কেন, আমার এরকম কেন হচ্ছে। তো আমি যখন আস্তে 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 জিনিসগুলোকে বুঝতে শিখতে পারলাম, আস্তে আস্তে যখন আমি আস্তে আস্তে টেকনিক্যালি গ্রোথ মাইন্ডসেটের হতে পারলাম, অনলি বিকজ অফ মাই টিচার। এবং শুধুমাত্র সোমনাথ স্যার বলে নন, আমার স্কুলের কিছু টিচার্স ছিলেন, রিজুলাদি তাদের মধ্যে একজন। উনি একদিন আমাকে বললেন যে তুমি কেন ভেঙে পড়ছো, তুমি খুব ক্রিয়েটিভ একজন স্টুডেন্ট, তুমি যখন ওইগুলো পারো, তুমি যখন লিখতে পারো, আঁকতে পারো, তখন তুমি তোমার প্রবলেমকে বের করে সেই প্রবলেমের ওপর কাজও করতে পারবে। তোমাকে সবসময় হাসি খুশি দেখতে চাই আমরা, তুমি নিজের ওপর কাজ করো। ওই আমার গ্রোথ মাইন্ডসেট তৈরি হওয়ার শুরু, এবং সেটা এখনো চলছে, এখনো আমি গ্রো করছি। তার জ্বলন্ত নিদর্শন হচ্ছে এই যে মাইন্ডসেটের উপর ভিডিওটা আমি বানাচ্ছি। এটা নিয়ে আমি কখনো পড়াশোনা করিনি, আজকেই আমি প্রথম পড়লাম এবং তার উপর ভিডিও বানাচ্ছি। আমি তোমাদেরকে বলেছিলাম যে এই সিরিজটার মধ্যে শুধুমাত্র তোমরা শিখবে না, তোমরা এবং আমরা একসঙ্গে শিখব। যাই হোক, এটা হলো। এরপরে কি লিখেছি, এরপরে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে যেটা বললাম যে আমাদের ফিক্সড মাইন্ডসেট আর গ্রোথ মাইন্ডসেট হয় কি করে। তাদের মধ্যে আমাদের ইন্ডিয়ান কালচারে এটা হওয়া খুব স্বাভাবিক, যেটার কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়ান কালচারে নাম্বার নিয়ে একটা, মানে পরীক্ষায় কত নাম্বার পেলাম সেটা নিয়ে একটা এক্সেসিভ কম্প্যারিজন চলে। লেভেলিং তো চলতেই আছে, তুমি খারাপ নয় তুমি ভালো। বেশিরভাগ ক্ষেত্রে টিনেজারদের মধ্যে এটা আস্তে 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 তৈরি হয়, যেরকম করে আমাদেরকে বড়রা শেপ করে, টিচার্স, পেরেন্টস অ্যান্ড অল, সেরকম করেই আমাদের এটা শেপ হয়। আমাদের কালচারে খুব তিক্ত সত্যি কথা, আমাদেরকে কেউ ফেলিয়ার থেকে শেখাটা শেখায় না, আমাদেরকে সবাই শেখায় ফেলিয়ারটা খারাপ, তুমি ফেল করেছো মানে তোমার দ্বারা কিছু হবে না। সেটা সোশ্যাল মিডিয়াতে রয়েছে। তো এই যে প্রথম 3টে পয়েন্ট বললাম, যে এক্সেসিভ কম্প্যারিজন, লেবেলিং আর ফেলিয়ার শেমিং। ফেলিয়ার শেমিংটা খুব বাজে একটা রিজন, মানে খুব গুরুত্বপূর্ণ, খুব কুখ্যাত রিজন একটা। মানে আমাদেরকে ছোট থেকে খুব শেখানোই হয় না এটা, যে তুমি কোন একটা জিনিস পারছো না মানে ইটস ওকে, তুমি ওটা শিখতে পারো। ওটা মানে আমরা তো পাইনি, আমাদের আগের জেনারেশন পায়নি। এখন যারা নতুন নতুন মা বাবা হচ্ছেন তারা এগুলো নিয়ে কাজ করছেন, এগুলো নিয়ে পড়াশোনা করছেন, সেটা আমাদের মতো বাচ্চাদের জন্য খুব একটা ব্লেসিংসের ব্যাপার। তো ফেলিয়ার শেমিং একটা খুব গুরুত্বপূর্ণ রিজন ফিক্সড মাইন্ডসেট তৈরি হওয়ার পেছনে। এবং যদি তোমার মনে হয় এই পুরো ভিডিওটা শোনার পরে যে তোমার ফিক্সড মাইন্ডসেট রয়েছে, একটুও কষ্ট পেও না, কারণ তোমার হাতে এটা ছিল না। ইভেন আমিও এটার মধ্যে দিয়ে গেছি, প্রত্যেকটা মিডল ক্লাস চাইল্ড এটার মধ্যে দিয়ে যায়। অন্তত ইন্ডিয়ান কালচারে তো ভরে ভরে এই এক্সাম্পল তুমি পাবে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে আমরা আজকের ভিডিওতেও টাস্ক নিয়েছি। টাস্কের ক্ষেত্রে কি রয়েছে, তোমার যেমন নাম ইনিশিয়ালসে দিতে বলা হয় সেরকম ইনিশিয়ালসে দেবে, আমি এক্সাম্পল লিখে দেবো তার পাশে। এরপরে ক্লাস চুজ করবে ড্রপডাউনের মাধ্যমে। তারপরে হচ্ছে প্রথমে হয়তো তোমাকে জিজ্ঞেস করা হলো যে তোমার আন্ডারস্ট্যান্ডিং কি হলো মাইন্ডসেট নিয়ে, মানে মাইন্ডসেট বলতে তুমি কি বুঝলে। তারপরে কিছু ডেভেলপিং কোয়েশ্চেন্স রয়েছে, যেমন পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে তোমার কি মনে হয়, বা কোনো কঠিন কাজ এলে তুমি সেটাকে কি অ্যাকসেপ্ট করতে ভয় পাও নাকি অ্যাকসেপ্ট করতে পারো, ভুল হলে কোনো একটা কাজ তুমি ভুল করলে তোমার কি মনে হয়, অন্য কেউ যদি ভালো করে তুমি সিকিউর ফিল করো না ইনসিকিউর ফিল করো। তোমার এই যে নিজের বৈশিষ্ট্যগুলো, এগুলোর ভিত্তিতে তোমাকে ডিফাইন করতে বলা হলো হয়তো যে তোমার ফিক্সড মাইন্ডসেট না গ্রোথ মাইন্ডসেট। যদি ফিক্সড হয় তুমি সেটাকে কীভাবে ভালো করতে পারো, বা গ্রোথের দিকে কী করে নিয়ে যেতে পারো, বা গ্রোথ মাইন্ডসেট হলেও তুমি সেটাকে কিভাবে অন্যের মধ্যে ইনকর্পোরেট করার চেষ্টা করতে পারো, এই ধরনের কোয়েশ্চেনগুলো টাস্কে থাকবে। এবং এই টাস্কটা এবার আমিও নেব, তার কারণ এই টপিকটা আমার কাছে একদম নতুন, আমি কখনো পড়িনি আগে। ভেরি লাস্ট পার্ট, একদম শেষে চলে এসেছি ভিডিওর, কোনো হাবিজাবি বকা নয়। এবার আমরা খুব
তাড়াতাড়ি আলোচনা করব যে যদি আমাদের ফিক্সড মাইন্ডসেট হয় আমরা কিভাবে গিলটি ফিল না করে মনে এতখানি সাহস জুগিয়ে গ্রোথ মাইন্ডসেটের দিকে এগোতে পারি। ফার্স্ট, অ্যাওয়ারনেস। সবার আগে জানতে হবে যে আমার মাইন্ডসেট কি, ফিক্সড না গ্রোথ। টাস্কটা নাও এবং নিজেকে কিছু প্রশ্ন করো, যেমন আমি কি ভুল করতে ভয় পাই, আমার কি সেলফ ইমেজ নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় কাজ করে, আমার কি মনে হয় যে আমি আমি সহজেই নিজেকে ভালো বা খারাপ বলে জাজ করে দিই। যদি এগুলোর উত্তর হ্যাঁ হয় তাহলে হতে পারে তোমার মধ্যে ফিক্সড মাইন্ডসেট রয়েছে, আমার মধ্যেও ছিল। এরপরে হচ্ছে আমাদের থিঙ্কিং প্যাটার্নকে একটু চেঞ্জ করতে হবে। সেখানে এটাকে বলা হচ্ছে নট ইয়েট থিঙ্কিং। মানে কোনো একটা কাজ আমি পারি না, সেটাকে আমি এভাবে বলবো না যে আমি এটা পারি না, আমি বলবো যে এই কাজটা করতে আমি এখনও শিখিনি। আমি বাজারে গিয়ে মাছ কিনতে পারি না, এটা বলবো না, আমি বলবো যে আমি এখনও বাজারে গিয়ে মাছটা কী করে চিনে ঠিকঠাক বেছে কিনতে হয় আমি সেটা এখনও শিখিনি, বাবার সঙ্গে 2-4 দিন গেলে আমি শিখতে পারবো। রাইট? এবারে হচ্ছে তোমাকে এফার্টের মূল্য দিতে হবে। ফিক্সড মাইন্ডসেট যাদের হয় তারা মনে করেন অনেক ক্ষেত্রেই যে ট্যালেন্ট ইজ ইকুয়াল টু সাকসেস, যেটা আদতে হয় না। যদি তোমার ট্যালেন্ট থাকে, তুমি মিউজিক ভালো পারো, সেটা যদি তুমি এই মনে করে বসে থাকো, চুপচাপ প্র্যাকটিস না করো, তোমার সেই ট্যালেন্টটা আস্তে 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 ফেড হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে, দ্য ট্রুথ ইজ এফার্টের সঙ্গে যদি আমরা প্র্যাকটিসকে যোগ করি তখন আমরা যোগফলটা পাই স্কিল ডেভেলপমেন্ট। তুমি যদি এফার্ট লাগাও এবং তুমি প্র্যাকটিস করো তাহলে তোমার স্কিল তৈরি হয়, এবং সেই স্কিলটাকে যখন তুমি লাইফে বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করো তখন তোমার মধ্যে সেটার আরও শেপ হয় এবং আস্তে 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 সেটা তোমার সাকসেসে হেল্প করে। এইটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে নতুন জিনিস যখন প্রথমত নতুন জিনিস শিখতে হবে। নতুন জিনিস শেখা থেকে ভয় পাওয়া যাবে না। সেই নতুন জিনিসটা শেখার পরে নিজেকে টেস্ট করতে হবে তুমি কতটা শিখলে। সেই টেস্টটা করার পরে যদি দেখো খারাপ রেজাল্ট হয়েছে তাহলেও ভয় পাবে না। তাহলে কি করবে, সেই রেজাল্টে কোথায় কোথায় খারাপ হয়েছে, কোন জায়গাগুলো তুমি মিট করতে পারোনি সেগুলোকে ফাইন্ড আউট করবে খুব সাহসী বাচ্চা হয়ে, এবং সেই পয়েন্টগুলোর ওপর কাজ করবে। ঠিক আছে? সেলফ টকিং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, নিজের সঙ্গে নিজে কথা বলা। দেখো, পৃথিবীতে অন্তত আমাদের কালচারে তোমায় কেউ কোনোদিনও অ্যাপ্রিসিয়েট করবে না। সেলফ অ্যাপ্রিসিয়েশনের প্রয়োজন আছে, নিজেকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। তুমি নিজেকে অ্যাপ্রিসিয়েট করো। তুমি যে কোনো একটা নতুন জিনিস শিখছো, এটা তোমার জন্য একটা অ্যাচিভমেন্ট। তুমি যে সাহস করে ওইদিকে এগিয়েছো, তুমি যে প্র্যাকটিস করছো, সেটা একটা তোমার অ্যাচিভমেন্ট। তুমি প্র্যাকটিস করছো এবং প্র্যাকটিস করার পরে টেস্ট দিয়ে সেই টেস্ট থেকে তুমি রেজাল্টটা বের করে রেজাল্টটাকে দেখতে ভয় পাচ্ছ না, সেটা আরও বড় অ্যাচিভমেন্ট। এবং এর থেকেও বড় অ্যাচিভমেন্ট হচ্ছে তুমি তোমার ফেলিয়ার থেকে শিখছো। এই এতদূর আমাদেরকে যেতে হবে। আমাদের এই সিরিজটা করার মূল লক্ষ্য হচ্ছে এটাই, আমরা যাতে এইখান থেকে ল্যাডার চড়তে 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 এইখানে যেতে পারি। ওকে, এতগুলো করার কিসের মাধ্যমে ইনফ্লুয়েন্স হতে পারে? সেলফ ইমপ্রুভমেন্টকে লক্ষ্য করো, তুমি কতখানি এগোলে, আরও কতখানি তোমাকে যেতে হবে। সেলফ অ্যাসেসমেন্ট করো, সেলফ ইভ্যালুয়েশন করো। এইভাবেই আস্তে 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 এস্টিম বাড়ে, নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ে, নিজের প্রতি অ্যাপ্রিসিয়েট করার ক্ষমতা, নিজেকে পজিটিভলি দেখার ক্ষমতা আস্তে 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 বাড়ে। ছোটো ছোটো গোলস নাও, কিন্তু নাও, তুমি এগোও। তুমি ভয় থেকে পিছিয়ে যাও, তুমি ভয় পেও না, তুমি এগোও। সেগুলো থেকে ফিডব্যাক নাও এবং চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করো। তাহলেই আমরা আস্তে আস্তে ফিক্সড থেকে গ্রোথ মাইন্ডসেটের দিকে যেতে পারবো। ওকে, তো প্রতিবার যেটা বলি সেটা হচ্ছে যে ভিডিও শুনলেই হয় না, এতখানি জ্ঞান হাওয়ায় তো ভেসে থাকতে পারে না, আমাদেরকে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। তার জন্য টাস্কটা অবশ্যই নাও, এবং এই টাস্কটা আমিও নেব। এর আগের ভিডিওটা তোমাদের বেশ কিছু জনের পরীক্ষা চলছিল, তোমরা টাস্কটা কমপ্লিট করতে পারোনি বলে ডিসকাশন ভিডিওটা আনিনি, আমি আনবো। এইটার ডিসকাশন, ওইটার ডিসকাশন, মানে পার্ট 2 এর ডিসকাশন সব হবে একসঙ্গে। তো প্লিজ 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 তোমরা টাস্কটা নাও, এবং আমিও নেব, এবং আমি আমার রেজাল্টগুলোও বলবো। ঠিক আছে? আচ্ছা, এই ছিল মোটামুটি মাইন্ডসেটের ওপর একটা ফাউন্ডেশন আইডিয়া। এবার যে কথাটা বলি, যে
আমাদের চ্যানেলে একটা সিরিজ চলে, সেটা হচ্ছে স্টুডেন্টস স্পিক, যেটা আমি একটু আগেই বললাম যে আমাদের মতো কালচারে আমাদের অ্যাডোলেসেন্টরা বা টিনেজার্সদের এমন অনেক ঘটনা থাকে বা এমন অনেক চিন্তাভাবনা থাকে যেগুলোকে আমরা গুরুত্ব দিই না বা বড়রা গুরুত্ব দেন না বা ফালতু বেকার ইত্যাদি বলে উড়িয়ে দেওয়া হয়। আমার চিরকালের ইচ্ছা একটা প্ল্যাটফর্ম এরকম তৈরি হোক যেখানে ওদের ওই চিন্তাভাবনাগুলোকে অ্যাকসেপ্ট করা হোক। তো তোমার মধ্যেও যদি এমন কোনো কথা থাকে যেটা তুমি কাউকে বলতে পারছো না বা বলতে চাও, তুমি আমাকে লিখে পাঠাতে পারো, ডেসক্রিপশানে যোগাযোগের সমস্ত পদ্ধতি দেওয়া থাকবে। সেটা আমরা স্টুডেন্ট স্পিক্সের মাধ্যমে সকলকে বলবো। তোমার নাম পরিচয় বলা হবে না, কিন্তু তোমার ভেতরে যদি কোনো চাপা দুঃখ, কষ্ট, অ্যাংজাইটি থাকে সেগুলো তুমি এখানে এক্সপ্রেস করতে পারো। অলওয়েজ ওয়েলকাম। ডেসক্রিপশানেই লেখা আছে চ্যানেলে যে আইসবার্গ স্পিক্স ইজ অ্যান ওপেন কপি ফর অল দ্য স্টুডেন্টস। আমার সবসময়ের ইচ্ছা স্টুডেন্টস এবং অ্যাডোলেসেন্টসদের নিয়ে কাজ করার, এবং সেই জন্যই এই সিরিজটা করা। আজকে আমরা থার্ড পার্টে মাইন্ডসেট নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা ভ্যালিউস নিয়ে আলোচনা করব, কী করে ভ্যালিউস চিনব, কী করে আমরা নিজেদের সঙ্গে নিজেরা আরও বেশি করে সময় কাটাতে পারি, নিজেরা নিজেদেরকে আরও কী করে ইমপ্রুভ করতে পারি, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। সো অবভিয়াসলি টাস্কটা নাও এবং আমাকে কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো, এবং যদি আমার জন্য কোনো সাজেশনস থাকে কমেন্ট সেকশন ওপেন রয়েছে, নিজের মতো করে বলতে পারো। থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিও এতটুকুই। টাটা।